8 বছরেও আলোর মুখ দেখেন ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার প্রকল্প। ল্যাব বানানোর আগেই কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়। কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব, সেই ব্যাপারে কাজ চলছে। নতুন সরকারের কূটনীতি বুঝতে কাল ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোড। পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গেও। চট্টগ্রামের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, জানালেন উচ্চ আদালত। আপিল করতে পারবেন জামায়াত প্রার্থীও। পশ্চিম তীরে দখলদারদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, অবরোধের মধ্যেই বাব আল মানদেব পাড়ি দিল 37টি জাহাজ। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ল্যাবের ভবনই নির্মাণ হয়নি, কিন্তু কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। 4 বছর ধরে সেগুলো অলস পড়ে আছে। রাজধানীর ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টারে দেখা গেল এমন কাণ্ড। 8 বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। বিস্তারিত হাসান মিসবার প্রতিবেদনে। জ্বলছে আলো কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা। ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় 86 লাখ টাকা। -86 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস, নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা দিচ্ছিল না। যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চমাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। 2018 সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় 1,500 কোটি টাকা। উদ্দেশ্য দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে 15 কোটিতে। আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল 3 জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় 3 একর জায়গা, কিন্তু গত 8 বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম, তাই সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি নতুন করে এগিয়ে নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বড় সমস্যা, এটার কোনো লোকবল নাই। এটার পিছনে কোনো বিজ্ঞানী, কোনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব, সেই ব্যাপারে কাজ চলছে এবং সেক্ষেত্রে দেশি এবং বিদেশি সহায়তা নিয়ে, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা নিয়ে আমরা বড় আকারে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি। চিকিৎসকরা বলছেন অন্তর্বর্তী ল্যাবের যন্ত্রপাতি ক্যান্সার শনাক্ত সহ রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। তাতে বিদেশে নমুনা পরীক্ষার নির্ভরতা কমবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনের ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। দুর্ভোগের চিত্র দেখতে মধ্যরাতে সরেজমিনে যান স্বাস্থ্য সচিব। বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুতই দুর্ভোগ লাঘব করা হবে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাতই তখন রোগীদের অস্থায়ী ঠিকানা। বৃষ্টি বাদল আর মশার কামড় সহ্য করে এভাবেই রাত কাটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। বহির্বিভাগের টিকিট দেওয়া শুরু হয় সকাল 8টায়, তবে গেট খোলার পরই শুরু হয় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। রোগীরা জানান, সামর্থ্যের অভাবে ফুটপাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ফুটপাতে শুয়ে আছেন কেন? কোন থাম ভিতর থাকবে না, কতদিন বেড়ে ঘুরে দুটো সুই দিছি, আর একটা সুই দিলে তাহলে বাঁচি। টাকা পয়সা শোর আর কি গরিব মানুষ বোঝেন না, কই থাকবো। আস্তে আস্তে রাইতে গেছে গাছকে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দিই, আবার ডাক্তার দেখবো না। মাঠে যদি জায়গা দেয় তাহলে আমাদের একটু সহযোগিতা হইতে বা ভালো লাগবে, থাকার স্থান ভালো হইতে। মধ্যরাতে রোগীদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখতে যান স্বাস্থ্য সচিব। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে না। যেহেতু আমার নজরে আসছে, ইনশাল্লাহ আমরা এই মানুষের এই অন্তত এই দুর্ভোগটুকু আমরা চেষ্টা করব লাঘব করার জন্য। সেটা ই টিকেটিং হোক কিংবা অন্যভাবে আরও আমরা স্পেস বাড়িয়ে, অথবা আমরা ধরেন একটা এক্সটেনশন করে একটা ওয়েটিং রুম তৈরি করে বড় করে আমরা এটাকে আমরা শৃঙ্খলা এবং মানুষের যেন যেই ভোগান্তিটা দৌড় দেওয়ার ভোগান্তি, এটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আমি নিশ্চয়তা দিচ্ছি। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা 15 দিনও হতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। বলেন, চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছালেই কমবে এই চাপ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের কূটনীতি বুঝতে বৃহস্পতিবার ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলেও বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না, সেটি স্পষ্ট করা জরুরি। বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টে। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চলে এখন পরিষ্কার চীনকে ঠেকাও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন। চীনাদের কাছ থেকে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে, সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি, এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে একটা মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে।
অন্তর্বর্তী আমলে সই হওয়া বাণিজ্য চুক্তির ফলো আপের পাশাপাশি বাংলাদেশকে কিছু করতে বাধ্য করা চাইলেও সম্ভব নয়, এমন ধারণা অবশ্য বেইজিংয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের। তারা আমাদেরকে কি দিতে পারে, আমরা কি নিতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। যে চুক্তিটা তাদের সাথে হয়েছে, চুক্তিটা সমতা ভিত্তিক চুক্তি নয়, অসম চুক্তি, এবং সেই চুক্তি মানতে সরকার বাধ্য থাকবে না, এটা বুঝবার মতন ক্ষমতা তার আছে, এবং সুতরাং ওইভাবে কিছু করবে না। তারা আমাদের মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে যেটুকু আদায় করতে পারে সেটা করবে। বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষকে বাদ দিতে পারে না, এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনেরও জানা। এ কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক বলছিলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু ঢাকা করবে না, এই আশ্বাস পেতে চাই ট্রাম্প প্রশাসন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক, বা মালয়েশিয়ার সাথে যে সম্পর্ক, বা তুরস্কের সাথে, এগুলো কিন্তু খুবই স্বাভাবিক, এবং আমি নিশ্চিত যে আমেরিকা আমাদের এই যে কম্পালশনসগুলো সেটা সে বুঝে, যে আমাদেরও তো একটা রাষ্ট্র হিসেবে বেঁচে থাকা, সামনে এগুলোর আমাদের একটা পথ আমাদের তৈরি করতে হবে, এবং সেই পথটা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক না হয় সেটিকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করবো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এগুলো নিয়ে যে কিছুটা আপনার অস্বস্তি থাকতে পারে সেটি আমি দ্বিমত পোষণ করব না। কথা হলো যে সেটি তারা কিভাবে আমাদের কাছে উপস্থাপন করে এবং আমরা কিভাবে সেটিকে সামাল দিই। বিএনপি সরকার গঠনের পর সার্জিও গোরের আগেও ঢাকা সফর করেছেন ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্তা। গেল মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও 2 মাস আগে ঢাকা ঘুরে গেছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লেন্স। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, তবে জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সরওয়ারের মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন সরওয়ার। তবে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে ফলাফল প্রকাশ স্থগিত ছিল। 9 জুলাই চূড়ান্ত শুনানিতে প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেদিনই চট্টগ্রাম 2 আসনে সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। একই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। তিনি যদি কোনো কারণে হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গভাবে পাওয়ার পর যদি মনে করেন যে তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং আপিল করবেন, তাহলে তিনি পরবর্তী করতে পারবেন। কিন্তু বর্তমানে এই মামলাটি অর্থাৎ জনাব সরওয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার শহরের কোট মসজিদ এলাকায় এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে হামলার জের ধরে দুপক্ষই আজ বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দেয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দু দলের কর্মসূচি নিয়ে প্রশাসন ঠিক কি বলছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। শহরের স্বাভাবিক যে কার্যক্রম সেটি আসলে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকই রয়েছে। যে বিষয়টি রয়েছে যে আজ বিকেল 3টায় এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল যেটি সেই কর্মসূচি রয়েছে বিকাল 3টায়। একই সাথে এর বিপরীতে হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং সদর এবং পৌর বিএনপি তাদের যে কর্মসূচি সেটা আসলে দিনভর কর্মসূচি। তবে এখন পর্যন্ত সেই কর্মসূচি তারা শুরু করেননি, তবে দিনভর কর্মসূচি তাদের ঘোষণা ছিল। এখন পর্যন্ত শহরের যে বিষয়টি প্রশাসন যেটি বলছে, যেহেতু শহরে একই সাথে দুটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি দিয়েছে, এই ক্ষেত্রে এক ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তারা দেখছেন এবং সেই আশঙ্কা থেকেই মূলত তারা অগ্রিম সতর্কতামূলক কর্মসূচি হিসেবে 144 ধারা জারি করার যে বিষয়টি সেটি তারা জারি করেছেন। এবং যে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট যে 144 ধারা জারির যে চিঠি দিয়েছেন সেখানে তিনি সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। তিনি যেটি বলেছেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 144 ধারা আসলে বলবৎ থাকবে। আর এর বাইরে এখন পর্যন্ত জেলা শহরের যে সার্বিক পরিস্থিতি সেটি একেবারে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, বা কোনো ধরনের আশঙ্কার যে বিষয়টি সেটিও আসলে সেরকম ভাবে
দেখা যাচ্ছে না। যেহেতু কর্মসূচিগুলো বিকেলে রয়েছে, হয়তো বিকেল বেলা পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি হয়তো তখন বলা যাবে। এর বাইরে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যায় আসলে এনসিপির যে জুলাই পদযাত্রা যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির একটি সমাবেশ ছিল হবিগঞ্জ সদরের টাউন হলে। সেই টাউন হলে সমাবেশ শেষে ফেরার পথে টাউন কোর্ট মসজিদ এলাকায় মূলত তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরে হামলা চালানো হয় যে এই হামলার সাথে আসলে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এবং এটি যেহেতু এখানকার এমপি যিনি রয়েছেন জি কে ঘোষ প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণেই মূলত বিক্ষোভী ছাত্র জনতা হামলা করেছে, এমনটি ছাত্রদল দাবি করছে। প্রদীপ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মশালায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিওথেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পরে আছে ফরিদপুরে, একটা পরে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা 6 crores পার মেশিন। এখনো দাম 11 থেকে 12 কোটি টাকা, তাই না? তখন এনেছে 18 কোটি টাকা দিয়ে, বুঝেন কত টাকা পাইছে? 6 কোটি। একবারে দেখলে অনেকে মরে হয়ে যাবে এত কোটি টাকা। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। Unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure, এগুলি আনা হয়েছে, আনইউজড করেছে। অনেকগুলি বাঙ্গারির কাছে চলে যেতে হবে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিয়ে 2টা মেশিন চেক করেছি, একটা অবসলিট করোনা ফরিদপুরটা অনেক টাকা ইনভেস্ট করে রিপেয়ার করলে কিছুদিন চলতে পারে। দ্যাট ইজ আওয়ার অনেস্টি। এই যে পারচেজ বলেন, লাস্ট 5 years এর যে এক্সপিরিয়েন্স দেখলাম, ইটস এ চেইন। অফিসারদের সাথে মিলেমিশে, যেটা উনি বললেন, যে অ্যারেঞ্জেস দ্য টেন্ডার ইন সাচ এ ম্যানার যে এটা আজিল্লুর সাহেব পাইতেই হবে, পাবে। দেয়ার ইজ নো ওয়ে আউট। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজাকশন থাকতে হবে। আরে 10,000 কোটি টাকা ট্রানজাকশন করার সৌভাগ্যবান, সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কর্মশালায় বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শরীয়তপুর পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্বপ্ন দেখিয়েছিল কীর্তিনাশা নদীর পানি পরিশোধন প্রকল্প। মেয়াদ শেষ হলেও মাত্র 42% বাস্তবায়ন হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে পাইপলাইন, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় শুরু করা যায়নি মূল শোধনাগারের নির্মাণ। 1 মাস আগেই প্রকল্পের মেয়াদ শেষ, অথচ মাত্র 1 একর জমির জন্য আটকে আছে কার্যক্রম। শরীয়তপুর পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে 44,52,32,000 টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2024 সালের মার্চে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে। তবে কাজ শেষ হয়েছে মাত্র 42%। পৌর শহরে 25 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। তবে নদী তীরের 1 একর জমি অধিগ্রহণে জটিলতা থাকায় পানি শোধনাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণই শুরু করা যায়নি। কয়েক বছর আগে দেখলাম পৌরসভার মধ্যে বিভিন্ন পাইপ বসাইলো, তো তারা বলছিল যে নদীর পানি রিপেয়ারিং করে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য দেওয়া হবে এবং সবসময় পানি থাকবে, কিন্তু ওই এখনো পর্যন্ত তার কোনো সুফল আমরা পাইনি। এখন যে পানিটা আসে, এই পানিটা খুব দুর্গন্ধ এবং নোংরা পানি। তো বিগত দিনে দেখছি রাস্তার পাশ দিয়ে সরকার মোটা মোটা পাইপ বসাইছে, তো এই পানিটা নদীর পানি রিফাইন করে আসবে। নামে মাত্র সরবরাহ আর দুর্গন্ধযুক্ত পানির ভোগান্তি নিয়েই দিন কাটছে পৌরবাসীর। দাবি জটিলতা কাটিয়ে দ্রুত শেষ করা হোক কাজ। পানি তো সবসময় সাপ্লাইতে থাকে না, তা আমাদের তো অনেক কষ্ট হয়, পানি ধরিয়ে রাখতে হয়। সবাই অনেক অশান্তির মধ্যে আছে পানি নিয়ে। সাপ্লাইয়ের পানি এই আসে না। আমাকে ওই যে মনে করেন এই যে লাইনটা বললে আমাকে বলে না, পুরা পৌরসভাবাসীর অনেক সুযোগ সুবিধা হইতো পানির লাইনে আর কি।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্টেই জেলা প্রশাসনের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু দীর্ঘ সময়েও শেষ হয়নি সেই প্রক্রিয়া। এই কাজটুকুই শুধু বাকি আছে, এটা হয়ে গেলে আমরা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ করতে পারবো, পুরোপুরি আমরা কাভার করতে পারবো আশা রাখি। অবশ্য জেলা প্রশাসনের সাফাই, জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুতই শোধনাগার নির্মাণের পথ খুলে দিতে কাজ চলমান। এটার একটা প্রসেস আছে, 4 ধারা নোটিশ জারি করে তারপর আবার যেতে হয় ফিল্ডে, ফিল্ড বুক প্রস্তুত করতে হয়। তো ফিল্ড বুক হয়ে গিয়েছে, ফিল্ড বুক হয়ে যাওয়ার পরে গত 21শে জুন আমরা এটা গণবিজ্ঞপ্তি আকারে দিয়েছি। যদি কারো কোনো প্রকার আপত্তি থাকে তাহলে সেটা তারা জানাবে, আপত্তি থাকলে কমিশনার স্যার এটাকে আপত্তি শুনানি করবে, আর যদি না করে তাহলে সেটা কনফার্ম হবে এবং আমরা তখন 7 ধারায় চলে যাব। শোধনাগারটি চালু হলে প্রতিদিন কীর্তিনাশা নদীর 80 লাখ লিটার পানি পরিশোধন করে পৌরবাসীর কাছে সরবরাহ করা সম্ভব হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। মার্কিন প্রেসিডেন্টের সাথে অন্যতম সেরা বৈঠক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের দাবিকেও উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুদেশের মিত্রতায় ফাটল ধরাতে তৎপর সমালোচকরা, কিন্তু তাদের নিরাশ হতে হলো, কারণ ওয়াশিংটন তেল আবিবের সম্পর্ক গ্রানাইট পাথরের মতোই দুর্ভেদ্য। যে কোনো উপায়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানো হবে বলেও জানান তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত 8 বার যুক্তরাষ্ট্র সফর করলেন নেতানিয়াহু। দখলকৃত পশ্চিম তীরে স্যাটেলারদের সহিংসতার প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তেল আবিবে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। মঙ্গলবার ইসরায়েলি রাজধানীতে ব্যানার ও প্লেকার্ড হাতে জড়ো হন আন্দোলনকারীরা। যুদ্ধ ও সহিংসতা বন্ধের দাবি জানায় তারা। তাদের সরিয়ে দিতে পুলিশ তৎপর হলে দুপক্ষের ব্যাপক হাতাহাতি শুরু হয়। এ সময় ব্যানার মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পশ্চিম তীরে আরও অবৈধ বসতি নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ জারির পর গেল 24 ঘন্টায় বাব আল মান্দেব পাড়ি দিল সর্বোচ্চ সংখ্যক নৌযান। শিপ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে গতকাল যাতায়াত করেছে 37টি পণ্যবাহী জাহাজ, যা 19 জুলাইয়ের পর সর্বোচ্চ। এর মধ্যে 20টি জাহাজ বাব আল মান্দেবের প্রণালীতে প্রবেশ করেছে, বের হয়েছে 17টি। এর মধ্যে সুপার ট্যাঙ্কার ও LNG বাহী ট্যাঙ্কারও রয়েছে। 19 জুলাই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর একাধিক ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব। নিহত হয়েছে কমপক্ষে 8 জন। অভিযানের খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম ও সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানিয়েছে, পূর্ব ইরাকে আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের PMF এর একাধিক লজিস্টিক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে IRGCর হামলার জবাবে এই অভিযান বলেও দাবি করেছে। PMF জানিয়েছে, বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একাধিক ঘাঁটি। উত্তর ইরাকের নিভেনায় হয়েছে হতাহতের ঘটনা। 8 জন নিহত ছাড়াও আহত হয়েছে আরও 4 জন। বসরা প্রদেশের হামলায় গুরুতর আহত হয়েছে আধা সামরিক বাহিনীর 2 সদস্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।